প্রণাম মহাকাল স্বামীজি মহারাজ। বাংলাদেশে কোটা বিরোধী আন্দোলন শুরু হলো এবং বেশ অনেক ছাত্র মারাও গেল। তাহলে এই আন্দোলনকে কি আমরা ছাত্র আন্দোলন বলবো নাকি রাজনৈতিক আন্দোলন? এটা নিয়ে অনেক জল্পনা কল্পনা সমালোচনা অনেক কিছু শুরু হয়েছে। তো প্রথমেই জানা আবশ্যক যে কোটা বিরোধী আন্দোলনটা কী ছিল বাংলাদেশে। সেটা হচ্ছে ওখানে অধিকাংশটাই ছিল যারা মুক্তিযোদ্ধা পরম্পরায় যারা এসেছে তাদের ক্ষেত্রে এই ছাত্রদের কোটাটা বেশি সংখ্যায় ছিল, আসনটা সেটা সাধারণের থেকে 50%-এর কাছাকাছি। ফলে এই জায়গাটায় ছাত্রদের উপর দীর্ঘ বছর ধরে একটা প্রভাব পড়েছে। আবার অন্যান্য কোটা তো রয়েছে। তো সেটা সম্প্রতি সুপ্রিম কোর্ট কিন্তু একটা রায় দিয়েছে, সেটা প্রায় উল্টে গেছে পুরোটাই। মানে জেনারেলের জন্যে, সাধারণের জন্যে প্রায় অধিকাংশ আসনটা এখন সংরক্ষিত, আর ওদের জন্যে 3% কি 5% এইরকম সামথিং কিছু একটা আসন সুপ্রিম কোর্ট নির্ধারিত করেছে। তো এটা যদি প্রথম অবস্থায় হতো তাহলে এই আন্দোলনটা স্থিমিত হয়ে যেত প্রথমেই। এক্স্যাক্ট লিগ্যাল যে সমস্ত ছাত্র লীগ মানে ছাত্র সংগঠন যারা আন্দোলন করেছে তারা এই প্রথম অবস্থায় যদি এই সুযোগটা পেত বা সরকারের পক্ষ থেকে যদি এরকম কোনো একটা সাপোর্ট পেত তাহলে কিন্তু খুব সহজেই চরম আন্দোলনের রূপরেখায় না গিয়ে সাধারণ অবস্থায় এটা মিটে যেতে পারত। কিন্তু এই সময়টা একটু ডিলে হয়ে যাওয়ার কারণে পরবর্তীকালে ছাত্র আন্দোলন থেকে যে প্রশ্নটা এসেছে রাজনৈতিক আন্দোলন, মানে সমালোচকগণ যারা রয়েছেন বা বুদ্ধিজীবী যারা রয়েছেন, যারা গবেষক রয়েছেন, তারা কিন্তু এটা বলছেন যে হাইজ্যাক হয়ে গেছে পুরো এই ছাত্র আন্দোলনটা, মানে লিগ্যাল ছাত্র আন্দোলনটা হাইজ্যাক হয়ে গেছে। গিয়ে কোনো স্বার্থান্বেষী কোনো দল বা এমন হতে পারে শেখ হাসিনা কি বৃদ্ধে যে দল রয়েছে ওখানে তার আসনটাকে নাড়িয়ে দেওয়ার জন্য বা ছিনিয়ে নেওয়ার জন্য যে কোনোভাবে হোক তারা আন্দোলনটা শুরু করেছে। ওটা অ্যাকচুয়ালি ছাত্র আন্দোলন ছিল না, পরবর্তীকালে রাজনৈতিক আন্দোলনের রূপরেখা নিয়েছে। এই জন্যে শুধু রাজনৈতিক নয়, স্বৈরতান্ত্রিকও বলা যেতে পারে। কারণ যে সমস্ত নৃশংস জিনিস ওখানে ঘটেছে, বিটিভি চ্যানেল মানে যে দূরদর্শন টিভি চ্যানেল সেটা কিন্তু জ্বালিয়ে পুড়িয়ে দিয়েছে, অনেক মেট্রো স্টেশন পুড়িয়ে দিয়েছে, তারপরে অনেক ক্ষয়ক্ষতি ওরা করেছে, আগুন জ্বালিয়ে দিয়েছে, আগুনের পরে আগুন জ্বলছে আর কি, দাউ দাউ করে আগুন জ্বলছে। বিষয়টি ছাত্রদের ভেতরে এই রকম পৈশাচিক নৃশংসতা, এই রকম স্বৈরতান্ত্রিক মনোভাবের আন্দোলন, এটাকে সঠিক ছাত্র আন্দোলন বলা যায় না। এই জন্য এটাকে বলা যেতে পারে স্বৈরতান্ত্রিক রাজনৈতিক আন্দোলনের রূপরেখা নিয়েছিল একটা পর্যায়ে। প্রথম দিকের বিষয়টা আলাদা। আচ্ছা, তাহলে এই যে আমরা দেখলাম যে এইভাবে আন্দোলনটা ঘুরে গেল এবং এত স্টুডেন্ট মারা গেল, তাহলে এখানে কি আমরা বলতে পারি যে শেখ হাসিনা, বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার কি এখানে কোনো দায়বদ্ধতা রয়েছে? হ্যাঁ, যদি প্রথম দিকে ছাত্ররা মারা গিয়ে থাকে বা কারফিউ জারি করলো বা ফোর্স ডিফেন্স যাদেরকে অ্যাটাক করলো ছাত্রদেরকে, তার ভিতরে দেখা যাচ্ছে কি শতাধিক ছেলেমেয়েরা মারা গেছে, তার ভিতরে ছোট ছোট বাচ্চাও আছে, এরকম জানা যাচ্ছে। তো বিষয়টা ভীষণ বেদনাহত ব্যাপার, অত্যন্ত দুঃখের বিষয়। এটা আমরা অনুতপ্ত হলাম, অনুশোচনা করলাম, হ্যাঁ কিছু ক্ষতিপূরণ দিয়ে দিলাম, এটা এখন আমাদের পেয়ে বসেছে রাজনৈতিক জীবনে। ওই মানুষের প্রাণটা কি ফিরিয়ে দিতে পারবে? তার জীবনের ভবিষ্যৎটা, 60 বছরের জীবন, তার বৈবাহিক জীবন, তার যে ছাত্র জীবনের পড়াশুনো করে চাকরি বাকরি পেয়ে তার বাবা মায়ের দেখভাল করা, সেই বিষয়টা কি এখন আর হবে? কত কষ্ট করে তার বাবা মা পড়াশুনো করাচ্ছিল, এরকম হবে? বা যার সন্তান ছিল না, ছোট একটা সন্তান হয়েছে সবে, সে মারা গেছে, এগুলো ক্ষতিপূরণ হয় না। এগুলো সরকারিভাবে আমরা দায়বদ্ধতা স্বীকার করি বটে, কিন্তু এটা দায়বদ্ধতা স্বীকার করলেই পূর্ণ দায়বদ্ধতা পালন করা হয় না। সবসময় সতর্ক থাকতে হবে, কারোর প্রাণ নিয়ে ছিনিমিনি না খেলাটা। সেই সূত্রে আমি বলবো যে এখানে শেখ হাসিনা সরকারের কিন্তু প্রাথমিক পর্যায়ে যদি এইভাবে হত্যাকার্য চলে ছাত্রদের উপরে, তাহলে সেটা কিন্তু একটা স্বাভাবিক দায়বদ্ধতা যায় এবং তিনি হয়তো অনুশোচনা করছেন বা কিছু একটা করছেন, কিন্তু এখানেই সমাধান নয়। হত্যা করে কোনো সমাধান হতে পারে না। শান্তির ধর্ম, শান্তিকে প্রতিষ্ঠা করতে হবে। সমগ্র দেশ রাষ্ট্র যারা আন্দোলন করছেন তাদেরকেও সতর্ক হতে হবে যে শান্তির রাস্তাতে গিয়ে শান্তি প্রতিষ্ঠা করার জন্য।
আমি প্রতিবাদ করব, আমি আন্দোলন করব, এবং আমার যে চাহিদা আছে সেটা পূরণ যখন কেউ করছে না তার বিরুদ্ধে অবশ্যই আমি সোচ্চার হব, এবং তার সেই চাহিদাকে পূর্ণ করবার জন্য আমার প্রাণপণ লড়াই থাকবে। কিন্তু এটার মানে এই নয় যে কাউকে হত্যা করাটা, এই হত্যার রাজনীতিটা, এই হত্যার যে পরিবেশ, যে সময় সম্রাট অশোকের সময় যেটা হয়েছিল, সম্রাট অশোক দেখেছিলেন রক্তের বন্যা বয়ে গেছে, হ্যাঁ, নদী হয়ে গেছে, ওই দৃশ্য দেখে আর তিনি সহ্য করতে পারেননি। তার ভেতর থেকে এক অদ্ভুত মানবিকতার এক প্রচ্ছন্ন এক মায়া কিন্তু জাগ্রত হয়েছিল, পরবর্তীকালে বুদ্ধ দর্শনের ভেতরে প্রবেশ করে। এখানেই কিন্তু প্রমাণিত হচ্ছে যে আসলে যুদ্ধ প্রাণ কেড়ে নেয়, হ্যাঁ, যে আন্দোলন প্রাণ কেড়ে নেয়, শত্রু মিত্র যাই হোক না কেন, সেটা আন্দোলন হতে পারে না। সবসময় মনে রাখতে হবে শান্তিকে প্রতিষ্ঠা করবার উদ্দেশ্যেই কিন্তু আমরা যুদ্ধ করি বা আন্দোলন করি, যেটাই করি। কিন্তু যুদ্ধ মানেই কিন্তু প্রাণ সংশয়, প্রাণ যাবেই। কুরুক্ষেত্রের যুদ্ধ থেকে আমরা দেখেছি ভগবান শ্রীকৃষ্ণ স্বীকার করেছিলেন যুদ্ধ ভালো জিনিস নয়, যুদ্ধ মানেই প্রাণ যাবেই, এটা আমার প্রত্যাশা নয়। কিন্তু এখন ধর্মকে প্রতিষ্ঠা করবার জন্যে ওরা শুনতে চাইছে না, ফলে আমাকে যুদ্ধ করতে হচ্ছে, ওদেরকে হত্যা করতে আমি বাধ্য হচ্ছে। কিন্তু শ্রীকৃষ্ণের যে জ্ঞানাত্মক উপলব্ধি, তিনি যে যোগারূঢ় অবস্থায় যেখানে গিয়ে যুদ্ধটা করেছিলেন, সেটা তো সাধারণ মানুষ করতে পারে না। এই জন্য সাধারণ যুদ্ধের সঙ্গে, সাধারণ মানুষের সঙ্গে শ্রীকৃষ্ণের সাথে তুলনা হয় না, বা কুরুক্ষেত্রের যুদ্ধের তুলনা হয় না। এই তুলনাটা করলে অনেক ফিলোসফিক্যালি ভুল হয়ে যাবে। যাই হোক, এই জন্য আমরা বলবো যে কাউকে হত্যা করে সরকার প্রতিষ্ঠা বা আন্দোলন প্রতিষ্ঠা করা ঠিক নয়। সবার প্রাণের মূল্য আছে অবশ্যই। যাই হোক, সেখানে হয়তো সরকারি পক্ষ থেকে তারা অনুশোচনা করবে, ক্ষতিপূরণ দেবে, নানান কিছু করবে, এটা তো অবশ্যই সরকারি ব্যাপার। কিন্তু আমার সবসময় ধর্মীয় দৃষ্টিকোণ থেকে প্রার্থনা থাকবে কাউকে আঘাত করা নয় এবং কাউকে প্রাণে হত্যা করা নয়, শান্তি প্রতিষ্ঠা করা, সমঝোতার ভেতর থেকে আসা। কোর্ট আছে, সংবিধান আছে, আইন আছে, বিদেশের বড় বড় সংস্থা আছে, সংগঠন আছে, হ্যাঁ, জাতিসংঘ আছে, রাষ্ট্রসংঘ আছে, নানান কিছুই আছে। সবার সঙ্গে আলোচনার মাধ্যম দিয়ে মিউচুয়াল করার চেষ্টা করতে হবে। এটাই হবে সবথেকে সরকারি পদক্ষেপ বা দায়বদ্ধতা স্বীকার করার একটা উন্নত রাস্তা। এইখান থেকে আমি আর একটা প্রশ্ন করব, যে যদি এটা ছাত্র আন্দোলনই হয়ে থাকে, মানে শুরুটা যেটা হয়েছিল কোটা বিরোধী আন্দোলন, তো এখানে ভারতবর্ষের বিরুদ্ধে, এই আমাদের দেশ ভারতবর্ষের বিরুদ্ধে স্লোগান উঠলো কেন? হ্যাঁ, এটা একটা সমালোচনামূলক স্লোগান। ভারত যাদের মামার বাড়ি, বাংলা ছাড়ো তাড়াতাড়ি, এরকম একটি স্লোগান উঠেছে, আমিও দেখেছি। আর যারা এই আন্দোলনটা করছেন এবং যে এই স্লোগানটা মেইনলি দিচ্ছেন, তার অ্যাটিটিউড দেখে বোঝা গেছে ও ছাত্র নয়। এটা পরিষ্কার, সাইকোলজিক্যালি এটা বিচার করলে, মেডিকেল রিপোর্ট অনুসারে এবং পরিবেশ বিজ্ঞানী বা যে সমস্ত বুদ্ধিজীবীগণ আছেন, একদম পরিষ্কার ধরা পড়ে গেছে। এবং যেভাবে লিফলেট দিয়ে, কাগজপত্র দিয়ে প্রচার করছে যে ভারতীয় পণ্যকে বন্ধ করে দাও, ভারতে কোনো জিনিস এখানে ঢুকতে দেব না, এবং যাদের ভারতবর্ষ মামার বাড়ি করে রেখেছে তাদেরকে চলে যেতে হবে। এবার কাদেরকে যে ইন্ডিকেট করেছেন, শেখ হাসিনা সরকারের সঙ্গে কিন্তু ভারতীয় সরকারের, বিশেষ করে নরেন্দ্র মোদী সরকারের কিন্তু ভীষণ ভালো সম্পর্ক, এবং বাংলাদেশ এখানে সহযোগিতা করছে, ভারতও সহযোগিতা করছে। এক অদ্ভুত মৈত্রী ভাব অবস্থার ভেতরে কিন্তু দুটো দেশই রয়েছে, এবং বাংলাদেশ কিন্তু এখন ভালো উন্নত জায়গায় চলে গেছে। আগে যে অবস্থাটা ছিল বিগত 10 বছরের ভেতরে কিন্তু উন্নত জায়গায় চলে গেছে। আভ্যন্তরীণ অনেক সমস্যা অবশ্যই থাকে, যে কোনো রাষ্ট্রের সমালোচনা থাকে, সেটা আলাদা বিষয়। কিন্তু আগে যে উন্নত যে দেশ হিসেবে যে জায়গাটা তারা পাচ্ছিল না, সেই জায়গাটা অনেকাংশে ওরা ক্রস করে গেছে। মানে খানিকটা বলা যেতে পারে উন্নয়নশীল দেশের এক উন্নত রাস্তায় চলে গেছে। তো যাই হোক, সেখানে দাঁড়িয়ে এই যে স্লোগানটা উঠেছে, এটাও হতে পারে শেখ হাসিনা সরকারের বিরুদ্ধে করছে, নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে যারা ওখানে হিন্দু সংখ্যালঘু রয়েছেন, যারা বিশেষভাবে ভারতের কোনো বিষয়ে তারা জয়গান পছন্দ করেন, জয়গান করেন, এবং তারা প্রশংসা করেন, এবং ভারতের কোনো কিছু থেকে ডেভেলপড হলেই তাদের ভেতরে কিন্তু আনন্দের প্রসন্নতা আসে। সুতরাং সেই সব দৃষ্টিকোণ থেকে বলা যেতে পারে যে সংখ্যালঘুর দৃষ্টিকোণ থেকেও তাদেরকে হয়তো বলা হচ্ছে যে ভারত তো ওদের মামার বাড়ি, তাহলে তোমরা এই বাংলা ছেড়ে দাও। টোটালি এটা মানে তারা বোঝাতে চাইছেন হয়তো যে বাংলাদেশ পুরোটাই ইসলাম কান্ট্রি থাকবে। শুধু ইসলাম কান্ট্রিতেই শেষ নয়, নট অনলি ইসলাম কান্ট্রি, বাংলাদেশ তো ইসলাম কান্ট্রি নয়, সাংবিধানিকভাবে কিন্তু এটা সেকুলার কান্ট্রি।
মানে নিরপেক্ষ, ধর্মনিরপেক্ষ দেশ। কিন্তু ওখানে সাইন আপ করা আছে, বুদ্ধিজীবীরা যেটা বলছেন সাইন আপ করা আছে যে রিলিজিয়ান কিন্তু ইসলাম, বাংলাদেশের একমাত্র রিলিজিয়ান কিন্তু ইসলাম। তা ধর্মীয় দৃষ্টিকোণ থেকে যদি দেখা হয় তাহলে কিন্তু ওটা ইসলাম কান্ট্রি, কিন্তু সাংবিধানিকভাবে ওটা কিন্তু সেকুলার কান্ট্রি, ধর্মনিরপেক্ষদের। তাহলে কাদেরকে বাংলাদেশকে ছেড়ে ভারতে চলে যেতে বলছে? এখানে প্রশ্ন আসছে না যে এটা সম্পূর্ণ সেকুলারিটিকে মানে মেনটেন না করেই তারা ধর্মের গোলামিকে প্রচার করতে চাইছেন কোনো এক শ্রেণী, কোনো এক স্বৈরতান্ত্রিক ব্যক্তিত্ব, তারা এই জিনিসটা প্রচার করতে চাইছেন যে সরকার তো পতন ঘটাতেই হবে, মানে শেখ হাসিনা সরকারের পতন ঘটাতেই হবে, আর দ্বিতীয়ত যারা ভারতের সপক্ষে আছেন তাদেরকে এখান থেকে চলে যেতে হবে। এটা একটা মারাত্মক আন্তর্জাতিক বৈষম্যতা। এই স্লোগানটাকেই যদি সত্যি সত্যি গুরুত্ব দেওয়া হয় তাহলে কিন্তু রাষ্ট্রীয় পর্যায় থেকে আন্তর্জাতিক পর্যায়ে চলে যাবে, এবং এই প্রশ্নের উত্তর কিন্তু ওই যে সমস্ত আন্দোলনকারী ছাত্র এই স্লোগানটা তুলেছেন তাদেরকে কিন্তু জবাব দিতে হবে। এই কথা তুমি বলতে পারো না, এটা সম্পূর্ণ অসাংবিধানিক, ধরা পড়ে যাবে, মারাত্মক। এটা বলা যেতে পারে না। সুতরাং এটা ছাত্র হিসেবে যারা এই আন্দোলনটা করছেন, এই স্লোগানটা তুলেছেন, ইহারা বাংলাদেশি ছাত্র হতে পারে না। কারণ ছাত্র আন্দোলনের কথা মনে পড়লেই ইতিহাস যেটা বলছে 1952 অর্থাৎ 1952 সালের যে আন্দোলন হয়েছিল, সালেম, বরকত, রফিক, জব্বার, তারা যেটা বলেছিলেন, তারা যেভাবে আন্দোলন করেছিলেন রক্ত দিয়ে, তারা রক্ত দিয়েছিলেন, এবং ভাষার জন্যে, সামান্য বাংলা ভাষার জন্যে, সামান্য নয়, এই অসামান্য বাংলা ভাষার জন্যেই, সেদিন খুবই সামান্য ছিল, এই জন্য বললাম সামান্য বাংলা ভাষার জন্যে, কিন্তু আজকে আন্তর্জাতিক পর্যায়ের অসামান্য একটা ভাষা, সেই ভাষার জন্য যারা প্রাণ বাজি রেখেছিলেন, কিন্তু এই রকম নৃশংসতা তাদের ভেতরে দেখা যায়নি। সেটা ছিল জাতীয় মেরুকরণ থেকে। আর এরা কোন মেরুকরণ থেকে করছে? এটা রাজনৈতিক মেরুকরণ এবং স্বার্থান্বেষীদের মেরুকরণ থেকেই এইটা চলছে বা আন্দোলনটা চলছে। ফলে বলা যেতে পারে এটা কমপ্লিটলি ছাত্র আন্দোলন নয়, এটা বোঝা যাচ্ছে আর কি। তাহলে আমরা কি বলতে পারি যে এই আন্দোলনের পেছনে কোনো বিদেশি অপশক্তি বা কোনো জঙ্গি সংস্থা মদদ দিচ্ছে? যদি জিওগ্রাফিক্যালি দেখা যায় তাহলে ভারতের সঙ্গে বাংলাদেশের একটা অদ্ভুত সম্পর্ক রয়েছে, চীনের সঙ্গে অদ্ভুত সম্পর্ক রয়েছে বাংলাদেশের, মায়ানমার, যে সমস্ত রাষ্ট্রগুলো রয়েছে তাদের একে অপরের সাথে ভৌগোলিকভাবে একটা অদ্ভুত সম্পৃক্ততা রয়েছে। সেখানে বাণিজ্য, অর্থনৈতিক ব্যবস্থা, বিভিন্ন কিছু থেকে, যোগাযোগ ব্যবস্থা থেকে কিন্তু অনেক ভালো জায়গায় ফেভার করে। ফলে এখানে কিন্তু চীনের অন্যরকম একটা দৃষ্টি রয়েছে। সম্প্রতিকাল বুদ্ধিজীবীদের পরিভাষায় জানা যাচ্ছে যে শেখ হাসিনা সরকারের অনেক টাকা লোন দেওয়ার কথা ছিল চায়না থেকে, কিন্তু সেইখানে বৈঠকে যায় শেখ হাসিনা সরকার, কিন্তু সেখানে যাওয়ার পরে চায়না সরকার তাদেরকে সেই পূর্ণ লোনটা দেয় না, কারণ চায়নাদের একটা কন্ডিশন ছিল, সেই কন্ডিশনে নাকি শেখ হাসিনা সরকার রাজি হয়নি। ফলে তাদের লোনটা অনেক কমিয়ে দেয়। এখান থেকেই আন্দাজ করা যাচ্ছে যে চায়না সরকারের এক অদ্ভুত দৃষ্টিভঙ্গির, হয়তো কটু দৃষ্টিভঙ্গিতে পৌঁছে গেছে। এই জায়গাটার সাথে অঙ্গাঙ্গিভাবে জড়িত আছে কিনা এটা তদন্ত করার বিষয়, কিন্তু এটা আমাদের কাছে কোনো প্রমাণিত তথ্য নয়। কারণ বাংলাদেশের যে আইনমন্ত্রী বা পররাষ্ট্রমন্ত্রী তারা যেটা বলছেন, তারা বলছেন আমাদের কাছে কোনো প্রমাণিত তথ্য নেই, সুতরাং এই বিষয় নিয়ে আমরা কমেন্ট করতে পারবো না। কোনো বিদেশি কোনো অপশক্তির মদত আছে কিনা সেই সূত্রে আমরা এইভাবে কমেন্ট করতে পারি না। কিন্তু জিওগ্রাফিক্যালি বা ইতিহাসবিদগণ বা সমালোচকগণ যেটা বলছেন সেই ক্ষেত্রে হয়তো চায়না এবং আমেরিকার একটা বিশেষ প্রভাব পড়তে পারে বা থাকতে পারে। আর বিশেষ করে আইএসআই যে জঙ্গি সংগঠন, তাদের একটা প্রভাব অবশ্যই আছে। এইটা অনেকে স্বীকার করছেন যে সম্পূর্ণ তাদের মদতে এই জিনিসটা হচ্ছে। বিশেষ করে বাংলাদেশের যে জামাত ইসলাম, ইসলামী শিবির এবং বিএনপি সরকার যেটা ছিল আর কি, এদের কোনো মদতে এই রাজনৈতিক আন্দোলনটা হচ্ছে, যেটা ছাত্রকে মানে লিগ্যাল ছাত্র লীগকে কেন্দ্রায়িত করে, ওদেরকে হাইজ্যাক করে, ওদেরকে টর্চার করে এরাই ফেসে চলে গেছে, এরাই ডিফেন্স করছে। এবং জেল থেকে পর্যন্ত জঙ্গিদের যে 800 850 ছেলেগুলোদেরকে বের করে নিয়ে এসেছে জেল ভেঙে। কারা এটা করতে পারে? এটা ছাত্ররা করতে পারে না। তারপরে চ্যানেল পুড়িয়ে দিচ্ছে, মেট্রো স্টেশন পুড়িয়ে দিচ্ছে, যেখানে ভারত সরকারের অনেক ভূমিকা ছিল, এবং ভারতের সঙ্গে যে রেল ব্যবস্থা বাংলাদেশের সেটা বন্ধ হয়ে গেছে। তারপরে নানান জায়গায় পুড়িয়ে দেওয়া, দাউ দাউ করে আগুন জ্বালিয়ে দেওয়া, নানান কিছু ঘটনা ঘটেছে। এটা ছাত্র আন্দোলন হতে পারে না। পরিষ্কার বোঝা যাচ্ছে যে এটা একটা
স্বৈরতান্ত্রিক কোনো সংগঠন এই জায়গাটাতে কাজ করছে বলে মনে হয়েছে। তবে সাম্প্রতিককাল কারফিউ জারি করার পরে গিয়ে সেটা হয়তো স্থিমিত হয়েছে, এখন স্বাভাবিক অবস্থা, কিন্তু সেটার ছাইচাপা আগুনের মতো এক গুপ্ত আগুন কিন্তু পুড়ে পুড়ে খাচ্ছে এবং সেখানে কিন্তু একটা সন্ত্রস্ত পরিবেশ তৈরি হয়েছে। তাহলে মহারাজ, আমাদের অন্তিম প্রশ্ন আপনার কাছে, যেটা ভীষণ গুরুত্বপূর্ণ বলে মনে হচ্ছে এই প্রেক্ষাপটে দাঁড়িয়ে, সেটা হলো যে বাংলাদেশের যে সংখ্যালঘু হিন্দুরা রয়েছে তাদের উপর এই আন্দোলনের কি প্রভাব পড়ছে, এবং ভারতবর্ষের উপরে, যেহেতু আপনি বললেন যে ভারতবর্ষ এবং বাংলাদেশের যে পারস্পরিক আদান প্রদান বা একটা মৈত্রী সম্পর্ক রয়েছে, সেখান থেকে দাঁড়িয়ে আমরা কি বলতে পারি ভারতবর্ষের উপরে এই আন্দোলনের কি কুপ্রভাব পড়তে পারে বা পড়ছে? প্রথমত, বাংলাদেশের সংখ্যালঘু যারা হিন্দু বলে দাবি করেন বা আমরা বলি যেটা আর কি, যারা আর কি হিন্দু ধর্মাবলম্বী, তো যদি আমরা 1971 সালের কথা ভাবি বা তার পূর্বের কথা ভাবি, তাহলে সেখানে যে হিন্দু সংখ্যার যে পরিমাণ ছিল হিন্দুদের, সেটা কিন্তু ক্রমান্বয়ে কমেছে। ঠিক আছে, আদমশুমারি অনুসারে পার্সেন্টেজ কমতে কমতে সেটা কিন্তু মানে যা ছিল তার 50%-এরও অনেক কমে গেছে। বর্তমানে 8 থেকে 9% জায়গাটা চলে এসেছে, তারও কম ঠিকঠাক করলে। তো সেখানে কিন্তু হিন্দুদের উপরে বরাবরই একটা প্রভাব পড়েছে, মানে দুষ্প্রভাব পড়েছে। তবে শেখ হাসিনা সরকার আসার পরে গিয়ে তারা হয়তো একটু সাপোর্ট দেওয়ার চেষ্টা করেছে, কিন্তু ইন্টারনালি যেটা জানা যায়, আমাদের কাছে যতটুকু সংবাদ আসে ভারতে থাকা অবস্থায়, সেখানে কিন্তু বাংলাদেশিরা এখানে প্রচুর মানুষ যাতায়াত করে, শিক্ষা, চিকিৎসা, বিভিন্ন কারণে তাদের সাথে, এবং আশ্রমিক পরিবেশে ধর্মীয় কারণেও কিন্তু যাতায়াত করে। তো যখন আমরা আশ্রম মঠে থেকেছি বা আশ্রম মঠে আমাদের কাছে এসেছি, তাদেরকে দেখছি তারা বাংলাদেশি, তারা বলছেন, আমরা জানছি তাদের কন্ডিশনটা কি, বলছে কন্ডিশনটা ভালো নয়। বরাবরই এরকম একটা তারা অবজেকশন জানিয়ে এসছে যে ওখানকার কিন্তু হিন্দুদের বা হিন্দু সংখ্যালঘুদের কিন্তু কন্ডিশনটা ভালো নয়, সে শেখ হাসিনা সরকার থাকা অবস্থায়। সুতরাং পূর্বতন অবস্থা এবং পরবর্তী বা বর্তমান অবস্থা বিচার করলে দেখা যায় একটা দুষ্প্রভাব সবসময় পড়ছে। এবং এই যে ছাত্র আন্দোলনের নামে যে স্বৈরতান্ত্রিকতা, যে আগুনে পুড়িয়ে দেওয়া, ছাই করে দিচ্ছে, ভস্ম করে দিচ্ছে, চূড়ান্ত একটা বাজে রূপরেখার ভিতরে চলে গেছে, নেটওয়ার্ক বন্ধ করে দেওয়া, নানান কিছু ব্যাপার থেকে ছাত্রদের উপরে বিশেষ প্রভাব পড়েছে। এবং ওখানকার যে হিন্দু সংস্থা রয়েছে বা হিন্দু সংগঠন রয়েছে বা হিন্দু ধর্মাবলম্বী যারা রয়েছে, তাদের উপরে কিন্তু একটা বিশেষ অবশ্যই দুষ্প্রভাব পড়বে এবং পড়েছে। কারণ একজন ছাত্রের কথা শুনছিলাম মিডিয়াতে, সে পরিষ্কার বলছে সে বাড়ি পলাতক, বাড়ি ছেড়ে দিয়েছে এবং তার পরিবারও এই প্রভাব পড়েছে, এবং হিন্দুদের ভেতরে একটা সন্ত্রস্ত অবস্থা তৈরি হয়েছে, এবং তারা অলরেডি অনেকেই বাংলাদেশ থেকে ভারতে চলে আসছেন গাড়ি ঘোড়া বন্ধ থাকা অবস্থায়। সুতরাং হিন্দু সংখ্যালঘুদের উপরে একটা স্বাভাবিক দুষ্প্রভাব পড়ার আশঙ্কা রয়েছে, এটা বুদ্ধিজীবীরা দাবি করছেন। আর দ্বিতীয়ত হচ্ছে ভারতের উপরে দুষ্প্রভাব পড়বে কিনা, এটা হচ্ছে একটা রাজনৈতিক এবং ভৌগোলিক একটা কারণ আছে এবং ধর্মীয় একটা কারণ আছে। দেখা যাচ্ছে কি যে বাংলাদেশের সাথে ভারতের বর্ডারের কিন্তু অনেকাংশ সম্পৃক্ত, মানে একেবারেই অ্যাটাচড। ওটা তো অখণ্ড ভারতবর্ষের ভেতরেই ছিল। তো ওটা বিভাজন করেন যারা, দ্বিজাতি তত্ত্বের জনক বলা হয় জিন্না আলী, এই সমস্ত যারা এরা করেছিলেন, এর যার পেছনে যারা মদত দিয়েছিলেন, এইখানেই হচ্ছে সবথেকে বড় সর্বনাশের রাস্তা তৈরি হয়েছিল তখন থেকে। তো যাই হোক, সেটা হয়তো ভালোর জন্যই করা হয়েছিল, ইতিহাস তার সাক্ষ্য দিচ্ছে। কিন্তু ভারতের উপরে, ভারত সবাই জানে যে এটা একটা হিন্দু কান্ট্রি, আমরা হয়তো এটাকে সেকুলার বলে চালিয়ে দিচ্ছি, কিন্তু ভারতবর্ষ সুপ্রাচীন কাল থেকেই কিন্তু সনাতন ধর্মাবলম্বী, পরবর্তীকালের শুদ্ধ পরিভাষায় পরিবর্তিত রূপরেখায় আস্তে আস্তে বিবর্তিত হতে হতে সেটা হিন্দুইজমে এসে দাঁড়িয়ে গেছে। কিন্তু আমরা যতটাই বলি না কেন সেকুলারিজম, এটা সত্যি সত্যি প্রতিষ্ঠিত হতে পারে না, কোনো কালেই সেকুলারিজম ছিল না। অন্য ধর্মাবলম্বীদেরকে প্রশ্রয় দেওয়া, অন্য জাতি সংগঠনকে প্রশ্রয় বা আশ্রয় দেওয়া বা বুকে টেনে নেওয়ার অর্থ এই নয় যে আমি আমার সংস্কৃতিকে বিক্রি করে দেব। তার সংস্কৃতিকে আমি অবশ্যই বুকে টেনে নিয়েছি, এর মানে এই নয় যে আমার সংস্কৃতির, আমার বাপের নামটা চেঞ্জ করে দেবো। আমার বাপের নাম আর রাখার দরকার নেই, তোমার বাপের নাম আর আমার বাপের নাম এক, এটা হয় না কোনো দিন। এই সেকুলারিজম প্রতিষ্ঠা করেছেন যারা, ভারতবর্ষের সব থেকে বড় ক্ষতি করেছে আমি বলব।
এই জন্য সেখান থেকে দাঁড়িয়ে আমরা যেটা বলতে পারি সেটা হচ্ছে যে ধর্মীয় দৃষ্টিকোণ থেকে কিন্তু একটা বিশেষ প্রভাব তো পূর্বের থেকে পড়েছে। তাদের ভেতরে একটা হিংসাত্মক জিনিস কাজ করে, হিন্দু মুসলিমের ব্যাপার, এবং যারা গোড়া মুসলিম মানে যারা অ্যাকচুয়ালি জঙ্গি সংগঠনের সাথে যুক্ত, তাদের একটা সবসময় কুদৃষ্টিভঙ্গি আছে যে সমগ্র বিশ্বকে, সমগ্র দেশকে তারা ছিনিয়ে নেবে এবং ইসলাম প্রতিষ্ঠা করবে, এই জঙ্গি সংগঠনের যারা। কিন্তু প্রকৃত যারা শান্তি প্রতিষ্ঠাকামী ইসলাম, তারা কিন্তু এটা প্রত্যাশা করে না। তারা তাদের অধিকার নিয়ে ইসলামকে প্রচার সম্প্রচার করতে হবে, এটা প্রত্যেক ধর্মের অধিকার আছে, সম্প্রদায়ের এই অধিকার আছে, এখানে কেউ হস্তক্ষেপ করতে পারে না। কিন্তু এই যে দুষ্প্রভাবটা, যেমন দেখা যাচ্ছে কি যে ভারত যখন বিজিত হলো তখন কিন্তু সেখানে তাদের মুখ কালো হয়ে যাচ্ছে। যখন ভারত পরাজিত হচ্ছে ক্রিকেট আদি বিভিন্ন কিছু থেকে, তখন কিন্তু বাংলাদেশে অনেক জায়গায় দেখা গেছে পাকিস্তানের পতাকা উঠছে। ভারতবর্ষ কিন্তু তার কিছু স্যাম্পেল কখনো কখনো আমরা দেখতে পাই। অর্থাৎ অন্তর্নিহিত মরা নদীর স্রোতের মতো, ফল্গু নদীর মতো কিন্তু ভেতরে একটা হিংসাত্মক জলের প্রবাহ কিন্তু প্রবাহিত হচ্ছে, মানে ধর্মীয় মেরুকরণ থেকে এবং সাম্প্রদায়িক মেরুকরণ থেকে, জাতিগত মেরুকরণ থেকে। সুতরাং এর দুষ্প্রভাব কিন্তু ওখানে যেমন বাংলাদেশে পড়েছে, সেই সূত্র ধরে এখানেও কিন্তু সেই জঙ্গি সংগঠন বা স্বৈরতান্ত্রিক যে সমস্ত মদতদানকারী সংগঠন বা ব্যক্তিত্বরা, তারা কিন্তু সবসময় ইন্টারনালি চেষ্টা করছে ভারতকে কিন্তু মানে দমন করবার জন্যে বা এই জায়গাটাকে ভেঙে দেওয়ার জন্য, সংগঠনটাকে, মানে এখানকার যে ইউনিটি, এখানকার যে ভৌগোলিক যে পরিকাঠামো, সেটাকে ভেঙে দেওয়ার চেষ্টা করা হচ্ছে। এক অদ্ভুত প্রক্রিয়া, এটাকে বুঝতে পারবে না। কিন্তু বাম ডান অমুক তমুক যারা আছেন, তারা এগুলো বুঝতে পারছে না। তারা ধর্মের নামে সুড়সুড়ি দিচ্ছেন, মানে বলছেন যে ধর্মকর্ম এসবের বিষয় না, বিষয় হচ্ছে মানুষ। আমরা সবাই জানি আমরা মানুষ, আমরা সবাই জানি একটা মানুষ। তা মানুষই শুধু গুরুত্ব পাবে, আর জঙ্গলের একটা টাইগার গুরুত্ব পাবে না। জঙ্গলটা কি ভারতবর্ষের বাইরে নাকি, বাংলাদেশের বাইরে, কোনো দেশের বাইরে? তা সেই পশুদেরকে আমরা কি করি? আমরা তাদেরকে চিড়িয়াখানায় রেখে দিই, তাদেরকে খাঁচার ভেতরে রেখে দিই। খাঁচার ভেতরে রেখেই আমরা তাদেরকে নামকরণ করি আমাদের দেশের জাতীয় পশু, জাতীয় পাখি, জাতীয় অমুক তমুক। কেন? আমরা জানি যে স্বৈরতান্ত্রিকতা, স্বেচ্ছাচারিতা এবং ভেতরের যে হিংসাত্মক হিংস্র ভাব, সেটার সাথে জাতীয় তার সম্পর্ক নেই। সেখানে খাঁচার সাথে সম্পর্ক। সে আমার রাষ্ট্রের সম্পদ, আমি তাদেরকে পুষে রাখবো, তাদেরকে না খাইয়ে রাখবো না। কিন্তু সবসময় মনে রাখার বিষয় হচ্ছে যারা হিংস্রাত্মক তাদেরকে খাঁচার ভেতরে থাকতে হবে। এই জায়গাটায় আমাদের দেশের ভারতীয় যারা বুদ্ধিজীবীগণ আছেন বা বিভিন্ন দলীয় সংগঠন যারা আছেন, যারা নিরপেক্ষ বলে, ধর্ম নিরপেক্ষ বলে, সেকুলারিজম বলে পাগল হয়ে যাচ্ছেন, আসলে ভারতবর্ষের ভৌগোলিক রূপরেখাকে ধ্বংস করবার এক অদ্ভুত প্রক্রিয়া চলছে, এটাকে বুঝতে পারছে না। সেই জন্যে বাংলাদেশের থেকে যে সমস্ত গোড়া এবং জঙ্গি সংগঠন, যে সমস্ত মুসলিম, তারা কিন্তু ইন্টারনালি এই দুষ্প্রভাব তৈরি করবার সবসময় একটা প্রচেষ্টায় রয়েছে। সেই সূত্রে ভারতবর্ষের উপরে যে একটা বিশেষ প্রভাব পড়বে না আগামীতে, সেটা বলা যায় না। তার অনেক জায়গায় আমরা অনেক কিছু প্রমাণ পাই। সুতরাং এখন আমাদের সতর্ক হওয়ার বিষয়। তবে বাংলাদেশ একটা সার্বভৌম রাষ্ট্র, স্বাধীন রাষ্ট্র, তাদের ব্যক্তিগত ব্যাপারে আমরা কেউ অবশ্যই কোনো কথা বলতে পারি না। কিন্তু যখন আমাদের ভারতের উপরে কোনো দুষ্প্রভাব পড়ার চেষ্টা করবে বা কোনো ধরনের এই যে ভারত বিরোধী আন্দোলন, পণ্য বন্ধ করে দাও, নানান কিছু একটা ব্যাপার, এই সমস্ত জিনিসগুলো যখন ঘটছে, তখন কিন্তু আমাদের মাথায় ভাবনার প্রসঙ্গ কিন্তু একটা এসে যাচ্ছে। এখানে কিন্তু আমরা যারাই আসবে তাদেরকে প্রশ্রয় দেব, জিনিসটা কিন্তু এখন ভাবনার বিষয় এসে গেছে। এই জন্যে যে সিএ চালু হয়েছিল, কেন্দ্রীয় সরকার বা ভারত সরকার চালু করেছিলেন, সেটার অনেকে বিরোধিতা করেছেন। আজকে তার ফলাফল অনেকে বুঝতে পারছেন, কিন্তু যারা এটা স্বীকার করছেন না, তারা আগামীতে পস্তাবেন। সুতরাং সব কিছুর ঊর্ধ্বে হচ্ছে মানবিকতা, প্রেম, মহব্বত, শান্তি। সেই জন্যে ছাত্র আন্দোলন বা রাজনৈতিক আন্দোলন, বিদ্রোহ, যা কিছু বলুক না কেন, সেখানে কিন্তু উৎকৃষ্ট শান্তি প্রতিষ্ঠার জন্য হতে হবে এবং হত্যা করে নয়, প্রকৃত মানবিক মূল্যবোধকে কেন্দ্রায়িত করে ধর্মকে সঙ্গে নিয়ে আমাদের জীবন পরিচালিত হতে হবে। তবেই রাষ্ট্র, জনগণ, ভৌগোলিক প্রেক্ষাপট সব কিছু সুন্দর সুশৃঙ্খল হতে পারে। আদারওয়াইজ সারা বিশ্বে অশান্তির এক নৈরাজ্য সৃষ্টি হবে, অশান্তির এক বাতাবরণ সৃষ্টি হবে, যা ভবিষ্যতে
তৃতীয় বিশ্বযুদ্ধ নামক চতুর্থ বিশ্বযুদ্ধের আমি পূর্বে যেটা বলেছিলাম সেটা কিন্তু ঘটে যেতে পারে। সুতরাং প্রত্যেকেরই এখন সাবধান এবং শান্ত হতে হবে। আর বিশেষভাবে একটি কথা বলবো, যারা উগ্রবাদী সংগঠন মুসলিম, বিশেষ করে ISI জঙ্গি সংগঠন বা এই ধরনের যারা জামায়াতে ইসলাম যারা রয়েছেন, তারাও অন্ততপক্ষে আমার এই ভাষণটা যদি তাদের কর্ণে কখনো পৌঁছায়, আমি একজন ধর্মীয় সন্ন্যাসী হিসেবে, ভারতীয় সন্ন্যাসী হিসেবে, সনাতন ধর্মের সন্ন্যাসী হিসেবে অবশ্যই আমার হৃদয় থেকে আহ্বান জানাবো যে আপনারা শান্ত হন, প্রকৃত শান্তিকে প্রতিষ্ঠা করার চেষ্টা করুন।